সকালে ছেলের হাতের চা খেতে খেতে সে হঠাৎ বলল, মা, আমি তোমাকে প্রপোজ করতে চাই। আমি হাসতে গিয়ে চা ছিটকে ফেললাম। সে টিস্যু দিয়ে আমার হাত মুছিয়ে দিতে দিতে বলল, আমি সিরিয়াস মা। আমি তোমাকে ভালোবাসি। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে আমার পাশে বসে চায়ের কাপ টেবিলে রেখে আমার 2 হাত ধরল। সকালের সূর্যের আলো তার মুখ উজ্জ্বল দেখাচ্ছিল। সে বলল, মা, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। তুমি আমার যত্ন নাও, আমাকে ভালোবাসো, আমার সব কথা শোনো। একজন স্ত্রী যেভাবে স্বামীর দেখাশোনা করে, তুমিও তেমনি করো। আমি মাথা নেড়ে বললাম, এসব কি বলছিস? কিন্তু সে আমার গাল স্পর্শ করে বলল, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি মা। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। আমি তোমার প্রেমে পড়েছি। চায়ের গরম ভাব আমাদের মাঝে উঠছিল। সে আমার কপালে চুমু দিয়ে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা স্বামী স্ত্রী হয়ে থাকব। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আমার হাতের আঙুলে আলতো করে চুমু দিয়ে বলল, তুমি আমার হবে। শুধু চায়ের কাপ আমার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দত্ত। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব দত্ত, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর তন্বী। অভিজিৎ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তন্বী 14 বছর বয়সী, স্কুলে যায়। আজ যে ঘটনাটা আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই গল্পে আছে পারিবারিক বন্ধন, রহস্য, অ্যাডভেঞ্চার আর এমন সব অজানা সত্য যা আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে। সেদিন সকালের কথা। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ অভিজিৎ এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো পড়াশোনার ব্যাপার। কিন্তু যখন সে আমার কাঁধে মাথা রেখে বলল, মা, আমি তোমাকে অন্যরকমভাবে ভালোবাসি, তখনই আমার হৃদয়ে এক অদ্ভুত কম্পন অনুভব করলাম। আমি ঘুরে তার দিকে তাকিয়ে বললাম, কি বলছিস তুই অভি? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার কাছে শুধু মা নও। তুমি একজন সুন্দর নারী। আমার হাত থেকে চায়ের কাপ পড়ে যাওয়ার উপক্রম হল। সে তাড়াতাড়ি ধরে ফেলল আর বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমি তোমাকে একজন পুরুষ হিসেবে চাই। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস অভি? এসব কি ভাবনা তোর মাথায়? কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমার প্রেমে পড়েছি। তুমি যখন শাড়ি পরো, যখন রান্না করো, যখন আমার যত্ন নাও, তখন আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় নারী। আমি তার কথা শুনে একদম হতবাক হয়ে গেলাম। সে আরও বলল, মা, আমি চাই তুমি আমার হও। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা একসাথে থাকব। আমার পুরো শরীর কাঁপছিল। সে আমার গালে হাত রেখে বলল, মা, তুমি এত সুন্দর, এত কামনীয়। আমি রাতে তোমার কথা ভেবে ঘুম আসে না। হঠাৎ করেই অভিজিতের চোখ দুটো অদ্ভুত রকম চকচক করতে লাগল। একটা নীলাম আলো যেন তার চোখ থেকে বের হচ্ছিল। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। সে বলল, মা, তুমি আমার প্রপোজাল নিয়ে ভাবো। আমি তোমাকে খুবই ভালোবাসি বলেই সে আমার কপালে একটা গভীর চুমু খেল। আমি দৌড়ে আমার ঘরে চলে গেলাম। সারাদিন আমি ভাবতে থাকলাম, এটা কি হচ্ছে? আমার ছেলে আমার সাথে এরকম আচরণ করছে কেন? সন্ধ্যার দিকে রাজীব অফিস থেকে ফিরল। আমি তাকে সব বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না। বলল, অভিজিৎ এরকম কিছু বলবে? তুই নিশ্চয়ই ভুল শুনেছিস। কিন্তু রাতে খাবার সময় অভিজিতের আচরণ দেখে রাজীবও বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল আছে। অভিজিৎ আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি তার প্রেমিকা। সে আমার হাতে খাবার তুলে দিতে চাইল, আমার পাশে বসতে চাইল। এমনকি একবার আমার কাঁধে হাত রাখার চেষ্টাও করেছিল। রাতে আমরা শুতে যাওয়ার পর রাজীব আমাকে বলল, আমিও দেখেছি অভিজিতের আচরণ খুবই অদ্ভুত। কাল আমি ওর সাথে কথা বলবো। কিন্তু সে রাতেই আরও বিচিত্র ঘটনা ঘটল। রাত 3টার সময় আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দ শুনে। মনে হচ্ছিল কেউ যেন বারান্দায় হাঁটাহাঁটি করছে। আমি আস্তে করে জানালার কাছে গিয়ে দেখি অভিজিৎ বারান্দায় দাঁড়িয়ে আছে। কিন্তু সে একা নয়। তার সাথে আরও কয়েকজন লোক আছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, তারা সবাই অদ্ভুত কালো পোশাক পরে আছে আর তাদের চোখে একই রকম নীলাভ আলো চকচক করছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে রাজীবকে ডাকলাম। সে জেগে উঠে জানালা দিয়ে দেখল।
কিন্তু ততক্ষণে সেখানে কেউ নেই। রাজীব বলল, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস, কিন্তু আমি জানতাম এটা কোনো স্বপ্ন নয়। পরের দিন সকালে অভিজিতের আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। সে আমাকে প্রিয়া বলে ডাকতে শুরু করল। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম কেন সে আমাকে এভাবে ডাকছে, তখন সে বলল, কারণ তুমি আমার প্রিয়তমা। আমরা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আমি রাজীবকে ডেকে বললাম, শোনো তো অভিজিৎ কি বলছে। রাজীব এসে অভিজিৎকে বলল, কি ব্যাপার অভি? তুই তোর মায়ের সাথে এরকম আচরণ করছিস কেন? অভিজিৎ তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়িও না। প্রিয়া আমার হবে। রাজীব রেগে গিয়ে বলল, এসব কি বলছিস তুই? উনি তোর মা। কিন্তু অভিজিৎ হেসে বলল, মা? না, সে আমার ভবিষ্যৎ স্ত্রী। আর তুমি? তুমি একটা বাধা মাত্র। হঠাৎ করেই অভিজিতের চোখ থেকে আগের চেয়েও উজ্জ্বল নীল আলো বের হতে লাগল। রাজীব পিছিয়ে গিয়ে আমার হাত ধরে বলল, চল, এখানে থেকে যেতে হবে। আমরা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে এলাম। আমরা আমাদের প্রতিবেশী শর্মা কাকুর বাড়িতে গেলাম। তাকে সব খুলে বললাম। শর্মা কাকু খুবই বুদ্ধিমান এবং অভিজ্ঞ মানুষ। তিনি আমাদের কথা শুনে বললেন, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। মনে হচ্ছে অভিজিতের উপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। শর্মা কাকু আরও বললেন, আমি এরকম ঘটনার কথা আগেও শুনেছি। এটাকে বলে মানসিক নিয়ন্ত্রণ বা মাইন্ড কন্ট্রোল। কেউ অভিজিতের মস্তিষ্ককে প্রভাবিত করেছে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কে এরকম করবে? এবং কেনই বা করবে? শর্মা কাকু গভীর চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, প্রিয়াঙ্কা, তোমার পরিবার সম্পর্কে আমি কিছু জানতে চাই। তোমার বা রাজীবের পূর্বপুরুষদের মধ্যে কেউ কি কোনো বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন? আমি ভাবলাম আর বললাম, আমার দাদিমা খুব অদ্ভুত ছিলেন। লোকে বলতো তার নাকি ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল। আর আমার পরদাদা নাকি কোনো গুপ্ত বিদ্যায় পারদর্শী ছিলেন। শর্মা কাকু মাথা নেড়ে বললেন, তাহলে ব্যাপারটা পরিষ্কার। কেউ তোমার পারিবারিক রহস্য জানে এবং সেই সুযোগ নিয়ে অভিজিৎকে তাদের পুতুল বানিয়েছে। রাজীব জিজ্ঞেস করল, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি? শর্মা কাকু বললেন, সেটাই এখন খুঁজে বের করতে হবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, অভিজিৎ আর তোমাদের ছেলে নেই। সে এখন ওদের নিয়ন্ত্রণে। আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, আমার ছেলেকে আমি ফিরে পেতে চাই। শর্মা কাকু আশ্বস্ত করে বললেন, অবশ্যই পাবে। কিন্তু তার জন্য আমাদের কিছু বিশেষ ব্যবস্থা নিতে হবে। সেই রাতে আমরা শর্মা কাকুর বাড়িতেই রইলাম। কিন্তু রাত ৩টার সময় আবার সেই অদ্ভুত ঘটনা ঘটল। জানালার বাইরে অভিজিতের কণ্ঠস্বর শোনা গেল, প্রিয়া, প্রিয়া, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কোথায় লুকিয়ে আছো? শর্মা কাকু আমাদের শান্ত থাকতে বলে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন। দেখলেন অভিজিৎ একা দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশে কয়েকটা ছায়ামূর্তি ভাসছে। শর্মা কাকু আমাদের ফিসফিস করে বললেন, ওগুলো আত্মা। অভিজিতের শরীরে এক বা একাধিক আত্মা প্রবেশ করেছে। পরের দিন সকালে শর্মা কাকু আমাদের বললেন, আমাদের একজন তান্ত্রিকের সাহায্য নিতে হবে। আমি একজনকে চিনি, সে এই ধরনের সমস্যার সমাধান করতে পারে। আমরা সেই তান্ত্রিকের কাছে গেলাম। তার নাম বিশ্বনাথ বাবাজি। বিশ্বনাথ বাবাজি আমাদের কথা শুনে বললেন, এটা খুবই জটিল একটা কেস। তোমাদের ছেলের উপর একটা প্রাচীন আত্মার প্রভাব পড়েছে। এই আত্মা বহু বছর ধরে একজন নারীর জন্য অপেক্ষা করছিল। আর সেই নারী হল তুমি, প্রিয়াঙ্কা। আমি অবাক হয়ে বললাম, আমি? কিন্তু কেন আমি? বাবাজি বললেন, তোমার পূর্বজন্মে তুমি এই আত্মার প্রেমিকা ছিলে। কিন্তু সেই সময় তোমরা একসাথে হতে পারোনি। এখন সে তোমাকে পাওয়ার জন্য তোমার ছেলের শরীর দখল করেছে। রাজীব বলল, এসব কি সত্যি? বাবাজি মাথা নেড়ে বললেন, সত্যি। আর এই আত্মা চায় প্রিয়াঙ্কাকে বিয়ে করতে। যতক্ষণ না সে তার ইচ্ছা পূরণ করতে পারবে, ততক্ষণ সে অভিজিতের শরীর ছাড়বে না। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, তাহলে আমার ছেলেকে ফিরে পাওয়ার কোনো উপায় নেই? বাবাজি বললেন, উপায় আছে, কিন্তু সেটা খুবই কঠিন। তোমাকে সেই আত্মার সাথে সরাসরি কথা বলতে হবে এবং তাকে বোঝাতে হবে যে এই ভালোবাসা অসম্ভব। বাবাজি আমাদের একটা বিশেষ পূজার আয়োজন করতে বললেন। সেই পূজার মাধ্যমে আমরা সেই আত্মার সাথে যোগাযোগ স্থাপন করতে পারব। রাত 12টার সময় পূজা শুরু হল। বাবাজি নানারকম মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ করেই অভিজিৎ সেখানে এসে হাজির হল। কিন্তু সে আর আমাদের অভিজিৎ নয়। তার চোখে সেই নীল আলো, তার কণ্ঠস্বর সম্পূর্ণ বদলে গেছে। সে বলল, প্রিয়া, আমি তোমার জন্য কত বছর অপেক্ষা করেছি। এবার আমি তোমাকে ছাড়ব না। আমি সাহস সঞ্চয় করে বললাম, তুমি কে?
তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। সে হেসে বলল, আমি অর্জুন। তুমি আমার সীতা। আমরা পূর্বজন্মে একসাথে ছিলাম। বাবাজি বললেন, অর্জুন, তুমি ভুল করছ। এটা একটা ভিন্ন জন্ম। প্রিয়াঙ্কার এখন স্বামী আছে, সন্তান আছে। অর্জুন রেগে গিয়ে বলল, আমি কিছুই জানি না। সীতা আমার, আর আমি তাকে পাবই। তারপর সে আমার দিকে এগিয়ে এল। বাবাজি তাড়াতাড়ি কিছু মন্ত্র পড়ে একটা সুরক্ষা বৃত্ত তৈরি করলেন। অর্জুন সেই বৃত্তের কাছে গিয়ে থেমে গেল। আমি সাহস করে অর্জুনকে বললাম, অর্জুন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কিন্তু এভাবে আমার ছেলের শরীর দখল করে তুমি ভুল করছ। যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমার ছেলেকে ছেড়ে দাও। অর্জুন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কিন্তু সীতা, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারি না। এত বছর তোমার অপেক্ষায় আছি। আমি বললাম, আমি এখন অন্য কারো স্ত্রী, অন্য কারো মা। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমার খুশির কথা চিন্তা করো। হঠাৎ অর্জুনের কণ্ঠস্বর আরও নরম হয়ে গেল। সে বলল, সীতা, তুমি কি সত্যিই খুশি? তোমার স্বামী কি তোমাকে আমার মতো ভালোবাসে? আমি রাজীবের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, সে আমাকে খুব ভালোবাসে। আর আমার দুটো সন্তানও আছে। তারা আমাকে খুব প্রয়োজন। অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমি কি করব সীতা? আমি তোমা ছাড়া কোথায় যাব? আমি বললাম, তুমি মুক্তি খোঁজো অর্জুন। এই পৃথিবীতে আটকে না থেকে পরবর্তী জন্মের জন্য প্রস্তুতি নাও। হয়তো সেখানে তুমি তোমার সত্যিকারের সঙ্গিনী পাবে। বাবাজি এই সময় আরও কিছু মন্ত্র পড়লেন। অর্জুন কিছুক্ষণ নীরব থাকার পর বলল, সীতা, তুমি যদি খুশি থাকো তাহলে আমিও খুশি। আমি তোমার ছেলেকে ছেড়ে দিচ্ছি। কিন্তু একটা শেষ উপহার নাও। বলেই অভিজিতের শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে আমার দিকে এসে স্পর্শ করল। সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার মনের মধ্যে কিছু অদ্ভুত স্মৃতি আসছে। দেখতে পেলাম একটা প্রাচীন রাজপ্রাসাদ, সেখানে আমি রাজকুমারী সীতা আর অর্জুন একজন যোদ্ধা। আমি দেখলাম কিভাবে আমরা একে অপরকে ভালোবেসেছিলাম, কিন্তু যুদ্ধের কারণে আলাদা হয়ে গিয়েছিলাম। অর্জুন যুদ্ধে মারা গিয়েছিল আর আমি আমার পিতার চাপে অন্য কারো সাথে বিয়ে হয়েছিল। কিন্তু আমি সুখী হতে পারিনি। আমার মৃত্যুর পর অর্জুনের আত্মা আমার জন্য অপেক্ষা করতে থাকে। এইসব স্মৃতি দেখার পর অর্জুন বলল, সীতা, এবার আমি বুঝতে পারছি। আমাদের ভালোবাসা অতীতে ছিল। এখন তুমি অন্য জীবন শুরু করেছ। আমি তোমার খুশি নষ্ট করতে চাই না। বলেই সে আমার কপালে একটা আশীর্বাদের স্পর্শ দিল। হঠাৎ অভিজিতের শরীর থেকে একটা সাদা আলো বের হয়ে উপরের দিকে চলে গেল। অভিজিৎ মাটিতে পড়ে গেল। আমরা তাড়াতাড়ি তার কাছে গেলাম। কিছুক্ষণ পর তার চোখ খুলল। সে আমাদের দেখে বলল, মা, বাবা, আমি কোথায়? আমার কি হয়েছিল? আমি কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরলাম। বললাম, কিছু না বাবা, তুমি অসুস্থ ছিলে। এখন ভালো হয়ে গেছ। অভিজিৎ বলল, মা, আমি খুব অদ্ভুত স্বপ্ন দেখেছি। মনে হচ্ছিল আমি অন্য কেউ হয়ে গিয়েছি। বাবাজি আমাদের বললেন, অভিজিতের কিছু মনে নেই, এটাই ভালো। তোমরা এখন ঘরে যেতে পারো। তবে কয়েকদিন সাবধানে থেকো। আমরা ঘরে ফিরে গেলাম। অভিজিৎ আবার আমাদের আগের অভিজিৎ হয়ে গেল। সে আমাকে মা বলে ডাকে, স্বাভাবিক আচরণ করে। কিন্তু আমার মনে অর্জুনের দেওয়া সেই স্মৃতিগুলো রয়ে গেল। মাঝে মাঝে আমি ভাবি সেই পূর্বজন্মের কথা। অর্জুন আমাকে যে আশীর্বাদ দিয়ে গেছে সেটা আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে। আমি এখন স্বপ্নে ভবিষ্যতের কিছু ঘটনা দেখতে পাই। একদিন আমি স্বপ্নে দেখলাম আমাদের বাড়ির পিছনে একটা পুরানো কুয়ার মধ্যে একটা সোনার বাক্স লুকানো আছে। সকালে উঠে আমি রাজীবকে বললাম। সে প্রথমে বিশ্বাস করল না, কিন্তু আমার জোরাজুরিতে সেখানে খোঁড়াখুড়ি করল। আর সত্যিই একটা পুরানো সোনার বাক্স পাওয়া গেল। সেই বাক্সে ছিল আমার পরদাদার লেখা একটা ডায়েরি। সেখানে অনেক গুপ্তবিদ্যার কথা লেখা ছিল। আর ছিল একটা পুরানো মানচিত্র। সেই মানচিত্রে দেখানো ছিল একটা গুপ্তধনের সন্ধান। রাজীব আর আমি সিদ্ধান্ত নিলাম সেই ধনের খোঁজে যাব। আমরা অভিজিৎ আর তন্বীকে নিয়ে একটা পারিবারিক অ্যাডভেঞ্চারে বের হলাম। মানচিত্র অনুযায়ী আমাদের যেতে হবে সুন্দরবনের গভীরে একটা রহস্যময় দ্বীপে। আমরা খুলনা থেকে একটা নৌকা ভাড়া করে সুন্দরবনে প্রবেশ করলাম। নৌকার মাঝি করিম চাচা আমাদের বললেন, আপনারা যে দ্বীপের কথা বলছেন সেটা খুব বিপজ্জনক জায়গা। সেখানে নানারকম অদ্ভুত ঘটনা ঘটে। কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অটল রইলাম। 3 দিনের যাত্রার পর আমরা সেই রহস্যময় দ্বীপে পৌঁছালাম। দ্বীপটা খুবই ছোট, কিন্তু ঘন জঙ্গলে ঢাকা। মানচিত্র অনুযায়ী ধনটা লুকানো আছে দ্বীপের কেন্দ্রস্থলে একটা পুরানো মন্দিরে।
জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম সেই মন্দিরে। এটা একটা প্রাচীন কালী মন্দির, কিন্তু অনেক বছর ধরে পরিত্যক্ত। মন্দিরের ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। মানচিত্র অনুযায়ী ধনটা লুকানো আছে কালীমূর্তির পিছনে। আমরা সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করলাম। কিছুক্ষণ পর একটা বড় পাথরের নিচে একটা গুপ্ত কক্ষের সন্ধান পেলাম। সেই গুপ্ত কক্ষে নেমে গিয়ে আমরা দেখলাম সেখানে অনেক প্রাচীন মূর্তি, স্বর্ণালঙ্কার আর দুর্মূল্য পাথর রয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সেখানে একটা জীবন্ত সাপ পাহারা দিচ্ছিল। সাপটা খুবই বড় আর তার চোখে একরকম গানের আলো। সে আমাদের দেখে বলল, তোমরা কারা? এখানে কিভাবে এলে? আমি অবাক হয়ে বললাম, তুমি কথা বলতে পারো? সাপটা বলল, আমি এই ধনের অভিভাবক। আমার নাম বাসুকি। বাসুকি আমাদের জিজ্ঞেস করল, তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? আমি সৎভাবে বললাম, আমরা এই ধনের খোঁজে এসেছি। এটা আমার পূর্বপুরুষের রেখে যাওয়া। বাসুকি বলল, তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। বাসুকি আমাদের 3টা ধাঁধা দিল। প্রথম ধাঁধা ছিল গণিতের, যেটা অভিজিৎ সমাধান করল। দ্বিতীয় ধাঁধা ছিল ইতিহাস সম্পর্কে, যেটা রাজীব সমাধান করল। আর তৃতীয় ধাঁধা ছিল হৃদয় সম্পর্কে, যেটা আমি সমাধান করলাম। 3টা ধাঁধার সমাধানের পর বাসুকি খুশি হয়ে বলল, তোমরা সত্যিই যোগ্য। এই ধন তোমাদের। কিন্তু মনে রেখো, এই ধন শুধু ভালো কাজে ব্যবহার করবে, আমরা প্রতিশ্রুতি দিলাম। সেই ধন নিয়ে আমরা বাড়ি ফিরলাম। সেই অর্থ দিয়ে আমরা একটা দাতব্য হাসপাতাল তৈরি করলাম। আর তনবীর পড়াশোনার জন্য একটা স্কুলও প্রতিষ্ঠা করলাম। অভিজিৎ এখন একজন ইঞ্জিনিয়ার হয়েছে আর তনবী ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। অর্জুনের দেওয়া সেই আশীর্বাদের কারণে আমি আরও অনেক রহস্যময় ঘটনার সম্মুখীন হয়েছি। একবার আমি স্বপ্নে দেখেছিলাম আমাদের পাড়ার হারিয়ে যাওয়া একটা বাচ্চা কোথায় আছে। সেই স্বপ্ন অনুযায়ী খোঁজ করে আমরা বাচ্চাটিকে উদ্ধার করেছিলাম। আরেকবার আমি স্বপ্নে দেখেছিলাম একটা বন্যার কথা। সেই স্বপ্ন দেখে আমরা আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছিলাম। যখন সত্যিই বন্যা এল, আমরা সবাই নিরাপদ জায়গা চলে গিয়েছিলাম। আমার এই বিশেষ ক্ষমতার কথা এলাকার মানুষ জানতে পেরে যায়। তারা বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমি যতটুকু পারি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। রাজীবও আমার এই কাজে সহযোগিতা করে। একদিন এক বয়স্ক মহিলা আমার কাছে এসে বললেন, বৌমা, আমার নাতি গত সপ্তাহে নিখোঁজ হয়েছে। পুলিশও খুঁজে পাচ্ছে না। তুমি একবার দেখো তো কোথায় আছে। আমি সেই রাতে স্বপ্নে দেখলাম ছেলেটি একটা ট্রেনে চড়ে কলকাতা চলে গেছে। পরের দিন আমি সেই মহিলাকে বললাম। তার পরিবার কলকাতা গিয়ে খোঁজ করে সত্যিই ছেলেটিকে পেয়ে গেল। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে আমার জীবনে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ঘটনা ঘটল গত বছর। আমি স্বপ্নে দেখলাম অর্জুন আবার আমার কাছে এসেছে। কিন্তু এবার সে কোনো শরীর দখল করেনি। সে একটা স্বচ্ছ রূপে আমার সামনে এসে বলল, সীতা, আমি এখন মুক্ত। তোমার ভালোবাসা আর ত্যাগের কারণে আমি মুক্তি পেয়েছি। অর্জুন আরও বলল, আমি এখন পরলোকে শান্তিতে আছি। আর তুমিও তোমার এই জীবনে খুশি থাকো। বলেই সে অদৃশ্য হয়ে গেল। সেই স্বপ্নের পর আমি একটা গভীর শান্তি অনুভব করেছি। আজ যখন আমি এই গল্পটা আপনাদের বলছি, তখন আমার মনে হচ্ছে জীবনটা কত রহস্যময়। আমরা যা দেখি তার চেয়ে অনেক কিছুই আছে এই পৃথিবীতে। ভালোবাসা, ত্যাগ, পরিবার, এগুলোই জীবনের আসল সম্পদ। অর্জুনের সেই ভালোবাসা যদিও আমাকে বিপদে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাই আমাকে একটা বিশেষ শক্তি দিয়েছে। যে শক্তি দিয়ে আমি অন্যদের সাহায্য করতে পারি। আমার ছেলে অভিজিৎ এখন একটা ভালো চাকরি করে। সে এক সুন্দরী মেয়েকে ভালোবাসে। আমি তাদের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তনবী এখন উচ্চ মাধ্যমিকে পড়ে। সে খুব ভালো ছাত্রী। রাজীব এখনও আমাকে খুব ভালোবাসে। সে কখনো আমার এই বিশেষ ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন তোলে না, বরং সবসময় আমাকে সাহায্য করার চেষ্টা করে। আমাদের দাম্পত্য জীবন এখন আগের চেয়েও আরও মধুর। আমি মাঝে মাঝে ভাবি, অর্জুনের সেই ভালোবাসা কি সত্যি ছিল, নাকি এটা শুধুই একটা অতিপ্রাকৃত ঘটনা ছিল। কিন্তু যখন আমি সেই স্মৃতিগুলো মনে করি, তখন মনে হয় সেটা একদম সত্যি ছিল। হয়তো ভালোবাসা সত্যিই জন্ম জন্মান্তর ধরে চলে। কিন্তু সেই ভালোবাসা যদি কারো ক্ষতির কারণ হয়, তাহলে সেটাকে ত্যাগ করাই ভালো। অর্জুন শেষ পর্যন্ত সেটাই বুঝতে পেরেছিল। আর আমি বুঝেছি যে পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা। আমার স্বামী, আমার সন্তানরা, এরাই আমার আসল সম্পদ। অর্জুনের দেওয়া শক্তি দিয়ে আমি এদের আরও ভালো করে রক্ষা করতে পারি। এখনও মাঝে মাঝে আমি অদ্ভুত স্বপ্ন দেখি।
কখনো দেখি ভবিষ্যতের কোনো বিপদের কথা, কখনো দেখি কারো হারিয়ে যাওয়া জিনিসের খবর। আর আমি যতটুকু পারি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। আমাদের এলাকায় এখন আমাকে স্বপ্নের মা বলে ডাকে। মানুষ বিশ্বাস করে আমি স্বপ্নে সত্যি দেখতে পাই। আর সত্যিই আমার অনেক স্বপ্ন সত্যি হয়েছে। গত মাসে আমি স্বপ্নে দেখেছিলাম আমাদের পাড়ায় একটা বড় আগুন লাগবে। আমি সবাইকে সতর্ক করে দিয়েছিলাম। সত্যিই একদিন একটা দোকানে আগুন লাগল, কিন্তু আমরা আগে থেকেই প্রস্তুত থাকায় বড় কোনো ক্ষতি হয়নি। আমার এই গল্প শুনে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি জানি এটা সম্পূর্ণ সত্যি। জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যেগুলো আমাদের বিজ্ঞানের দিয়ে ব্যাখ্যা করা যায় না। তবে এই ঘটনার পর আমি একটা কথা বুঝেছি, ভালোবাসা কখনো মানুষের ক্ষতি করতে চায় না। যদি কোনো ভালোবাসা কারো ক্ষতির কারণ হয়, তাহলে সেটা আসলে ভালোবাসা নয়, সেটা হল আবেগ বা আসক্তি। অর্জুন যখন বুঝতে পেরেছিল যে তার ভালোবাসা আমার পরিবারের ক্ষতি করছে, তখনই সে সেটা ত্যাগ করেছিল। এটাই সত্যিকারের ভালোবাসার লক্ষণ। আর আমি শিখেছি যে কৃতজ্ঞতা প্রকাশ করতে। অর্জুনের কাছে কৃতজ্ঞ যে সে আমাকে একটা বিশেষ শক্তি দিয়ে গেছে। আমার পরিবারের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এত ভালোবাসে। আর ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন। এই গল্প শেষ করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই। জীবনে যতই অদ্ভুত ঘটনা ঘটুক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিবার। আমার স্বামী রাজীব, আমার ছেলে অভিজিৎ, আমার মেয়ে তন্বী, এরাই আমার জীবনের আসল অর্থ। আর যদি কখনো আপনাদের জীবনেও এরকম কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটে, তাহলে ভয় না পেয়ে সাহসের সাথে মোকাবিলা করবেন। কারণ ভালোবাসা আর সত্যের কাছে সব অন্ধকার পরাজিত হয়। আর হ্যাঁ, আমি এখনও মাঝে মাঝে স্বপ্নে অর্জুনকে দেখি। কিন্তু এখন সে আমার অভিভাবক দেবতার মতো। সে আমাকে বিভিন্ন বিপদ থেকে সাবধান করে দেয়। আর আমি তার জন্য প্রার্থনা করি যেন সে পরলোকে শান্তিতে থাকে। এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর ঘটনা। আশা করি আপনারা এই গল্প উপভোগ করেছেন। আর মনে রাখবেন, জীবনে সব কিছুর একটা কারণ আছে। কখনো কিছু বুঝতে না পারলে ধৈর্য রাখবেন, সময় হলে সব কিছুর উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। সত্যের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারে আসার আলো। দিগন্তে সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে পড়েছে। বাগদাদের পুরাতন মহল্লার সরু গলিপথে হেঁটে যাচ্ছেন আব্দুল করিম। তার বয়স 50-এর কোঠায়, কিন্তু জীবনের দীর্ঘ সংগ্রাম তাকে বুড়িয়ে দিয়েছে। একসময় তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার দোকান ছিল, ঘরবাড়ি ছিল, সবকিছু ছিল। কিন্তু আজ তিনি নিঃস্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার গু। মসজিদ থেকে ভেসে এল মাগরিবের আজানের সুমধুর ধ্বনি। আব্দুল করিমের চোখে জল এসে গেল। কতদিন তিনি মনোযোগ দিয়ে নামাজ পড়েননি। সবসময় ব্যস্ত থাকতেন ব্যবসার কাজে। মসজিদের দিকে পা বাড়ালেন তিনি। ছোট্ট একটি মসজিদ, তবে খুবই সুন্দর। দেয়ালে কোরআনের আয়াত লেখা। এবং যারা আল্লাহর উপর ভরসা করে, তিনি তাদের জন্য যথেষ্ট। নামাজের পর মসজিদের ইমাম সাহেব হাফেজ আবু বকর আব্দুল করিমকে কাছে ডাকলেন। ভাই, আপনাকে চিনি। আপনি আব্দুল করিম, তাই না? শুনেছি আপনার অবস্থা খারাপ। আব্দুল করিম মাথা নিচু করে বললেন, হ্যাঁ ইমাম সাহেব। আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। এটাই তো আসল কথা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। আপনি কি জানেন হযরত আইয়ুব এর কাহিনী? আব্দুল করিম মাথা নেড়ে জানালেন যে তিনি জানেন। তাহলে আসুন আমার সাথে আমার ঘরে। আজ রাতে আমরা কিছু গল্প শুনব। এমন গল্প যা আপনার হৃদয়ে শান্তি আনবে। দ্বিতীয় অধ্যায়, হযরত আইয়ুব এর ধৈর্যের গল্প। ইমাম সাহেবের ছোট্ট ঘরে বসেছেন দুজনে। দেয়ালে টাঙানো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। শুনুন আব্দুল করিম, ইমাম সাহেব শুরু করলেন। হযরত আইয়ুব ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তার কাছে ছিল বিপুল সম্পদ, হাজার হাজার গরু, ছাগল, উট, ঘোড়া। 7 ছেলে, 3 মেয়ে। সবাই ছিল সুখে শান্তিতে। আব্দুল করিম মনোযোগ দিয়ে শুনছিলেন। কিন্তু একদিন আল্লাহ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তার সন্তানরা মারা গেল। তারপর তার সব সম্পদ নষ্ট হয়ে গেল। শেষে তিনি নিজেও কঠিন অসুখে পড়লেন। তার সারা শরীরে ঘা হয়ে গেল। কিন্তু আইয়ুব কি করলেন? তিনি কি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলেন?
না। তিনি বললেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিয়ে নিলেন। তারই জন্য সব প্রশংসা। আব্দুল করিমের চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন তার সমস্যা আইজুব এর তুলনায় কতই না ছোট। দীর্ঘ 18 বছর তিনি এই কষ্ট সহ্য করলেন। কিন্তু একবারও আল্লাহর উপর থেকে ভরসা হারালেন না। শেষে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে আগের চেয়ে দ্বিগুণ সম্পদ দিলেন। নতুন সন্তান দিলেন। সুস্বাস্থ্য দিলেন। এটাই হল ধৈর্যের শক্তি। আব্দুল করিম। আল্লাহ বলেছেন, যারা ধৈর্যধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। 3য় অধ্যায়, নতুন দিনের শুরু। পরের দিন ফজরের নামাজের পর আব্দুল করিম মসজিদেই বসে রইলেন। তার মন একটু শান্ত হয়েছে। গতকাল রাতে তিনি অনেক দিন বাদে ভালো ঘুম দিয়েছেন। ইমাম সাহেব তার কাছে এসে বসলেন। কেমন লাগছে আজ? অনেক ভালো, ইমাম সাহেব। গতকালের গল্প শুনে আমার মনে শক্তি পেয়েছি। আল্লাহর রহমত। কিন্তু মনে রাখবেন, শুধু গল্প শুনলেই হবে না, কাজও করতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা আমল করো, আমি তোমাদের আমলের ফল দেব। কি করব, ইমাম সাহেব? আমার তো কিছুই নেই। আছে। আপনার আছে হাত, পা, বুদ্ধি। এগুলো কি কম? আর সবচেয়ে বড় কথা, আপনার আছে ঈমান। এই ঈমানই যথেষ্ট নতুন জীবন শুরু করার জন্য। এই কথা বলে ইমাম সাহেব একটি ছোট্ট থলি বের করলেন। এই নিন। এতে 50 দিরহাম আছে। এটা দিয়ে ছোট কোনো কাজ শুরু করুন। কিন্তু মনে রাখবেন, হারাম কোনো কাজ করবেন না। সততার সাথে কাজ করবেন। আব্দুল করিম কাঁদতে শুরু করলেন। কিভাবে এই উপকার শোধ করব? আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য। এটাই যথেষ্ট। 4র্থ অধ্যায়, হরত উসমান এর দানশীলতার গল্প। সেদিন সন্ধ্যায় ইমাম সাহেব আব্দুল করিমকে আরেকটি গল্প শোনালেন। হরত উসমান সম্পর্কে জানেন তো? তিনি ছিলেন ইসলামের 3য় খলিফা। কিন্তু তার আগে তিনি ছিলেন একজন বিরাট ধনী ব্যবসায়ী। একবার মদিনায় পানির খুব অভাব হল। সেখানে বীরে রুমাহ নামে একটি কূপ ছিল। কিন্তু সেই কূপের মালিক একজন ইহুদি। সে পানির জন্য খুব বেশি টাকা চাইত। গরিব মানুষের পক্ষে সেই পানি কেনা সম্ভব ছিল না। রাসূলুল্লাহ বললেন, কে এই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবে? তার জন্য জান্নাতে একটি কূপ থাকবে। হরত উসমান সাথে সাথে সেই ইহুদির কাছে গিয়ে বললেন, তুমি এই কূপটি বিক্রি করবে? ইহুদি বলল, হ্যাঁ, কিন্তু দাম হবে 20,000 দিরহাম। এত বেশি টাকা? কিন্তু হরত উসমান দ্বিধা করলেন না। সাথে সাথে কিনে ফেললেন। তারপর সেটি সব মুসলমানের জন্য ওয়াকফ করে দিলেন। এরপর থেকে সব মুসলমান বিনা পয়সায় সেই কূপ থেকে পানি পান করতে পারত। আব্দুল করিম অবাক হয়ে বললেন, কি বিরাট মন! হ্যাঁ, এটাই হল ইসলামের শিক্ষা। নিজের জন্য যা ভালোবাসো, অন্যের জন্য তাই ভালোবাসো। হরত উসমান জানতেন, আল্লাহ যা দিয়েছেন তা আল্লাহর রাস্তায় খরচ করলে তিনি আরও দেবেন। 5ম অধ্যায়, ব্যবসার নতুন শুরু। আব্দুল করিম ইমাম সাহেবের দেওয়া 50 দিরহাম দিয়ে বাজারে গেলেন। তিনি ভাবলেন, কি কিনবেন, কি করবেন? বাজারে ঘুরতে ঘুরতে দেখলেন, একজন বৃদ্ধ মানুষ খেজুর বিক্রি করছেন। কিন্তু তার খেজুরগুলো এলোমেলো অবস্থায় রাখা। কিছু ভালো, কিছু খারাপ। গ্রাহকরা ভালোগুলো বেছে নিচ্ছে, খারাপগুলো পড়ে থাকছে। আব্দুল করিম বৃদ্ধের কাছে গেলেন। চাচা, এই খেজুরগুলো কত দামে বিক্রি করছেন? বেটা, ভালোগুলো 2 দিরহাম মন। আর যেগুলো একটু খারাপ সেগুলো 1 দিরহাম মন। আব্দুল করিম বুঝলেন, এখানে একটা সুযোগ আছে। তিনি সব খারাপ খেজুর কিনে নিলেন। 40 দিরহাম দিয়ে 40 মন খেজুর পেলেন। তারপর তিনি সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করতে শুরু করলেন। পচাগুলো ফেলে দিলেন। ভালোগুলো আলাদা করলেন। এভাবে 30 মন ভালো খেজুর পেলেন। পরের দিন সেগুলো 1.5 দিরহাম মন দরে বিক্রি করলেন। পেলেন 45 দিরহাম। মানে 5 দিরহাম লাভ। আলহামদুলিল্লাহ, তিনি মনে মনে বললেন। আল্লাহ আমার উপর রহম করেছেন। কিন্তু তিনি থেমে থাকলেন না। পরের দিন আরও খেজুর কিনলেন। এভাবে 1 মাস যেতে না যেতেই তার পুঁজি দ্বিগুণ হয়ে গেল। 6ষ্ঠ অধ্যায়, হরত আবু বকর এর সততার গল্প। 1 মাস পর আব্দুল করিম ইমাম সাহেবের কাছে গিয়ে সব কথা বললেন। 50 দিরহাম ফিরিয়ে দিতে চাইলেন।
ইমাম সাহেব হেসে বললেন, রাখুন আপনার কাছে, কাজে লাগবে। তবে আজ আমি আপনাকে আরেকটি গল্প বলব। হরত আবু বকর এর রাসূলুল্লাহ এর ইন্তেকালের পর একদিন হরত উমর হরত আবু বকর কে খুঁজতে খুঁজতে একটা বাজারে গেলেন। দেখলেন আবু বকর কাঁধে কাপড়ের বোঝা নিয়ে বিক্রি করছেন। উমর বললেন, আপনি তো খলিফা, এসব কাজ করছেন কেন? আবু বকর বললেন, তাহলে আমার পরিবারের ভরণপোষণ কে করবে? খলিফা হলেই কি পেট ভরে যাবে? উমর বললেন, বাইতুল মাল থেকে আপনার ভাতা নির্ধারণ করা হবে। এরপর সাহাবীদের পরামর্শে হরত আবু বকর এর জন্য দৈনিক ভাতার ব্যবস্থা করা হল। কিন্তু তিনি শুধু ততটুকুই নিতেন যতটুকু তার পরিবারের প্রয়োজন। একটি পয়সাও বেশি নিতেন না। মৃত্যুর সময় তিনি বলে গেলেন, আমি যা যা নিয়েছি বাইতুল মাল থেকে সেসব হিসাব করে আমার সম্পত্তি থেকে ফেরত দিয়ে দিও। এমনকি তিনি বলেছিলেন, আমার একটা উট আছে যেটা আমি খলিফা থাকাকালীন ব্যবহার করতাম, সেটাও বাইতুল মালে ফেরত দিয়ে দিও। আব্দুল করিম অভিভূত হয়ে গেলেন। কি পরিষ্কার সততা! এটাই হল ইসলাম। আব্দুল করিম, শুধু ইবাদত করলেই হবে না, জীবনের সর্বক্ষেত্রে সৎ থাকতে হবে। ব্যবসায়েও সত্যবাদী হতে হবে। সপ্তম অধ্যায়, বিপদে পড়া এক ভাইয়ের সাহায্য। 3 মাস কেটে গেছে। আব্দুল করিমের ব্যবসা ধীরে ধীরে ভালো হচ্ছে। এখন তিনি খেজুরের পাশাপাশি খোরমাও বিক্রি করেন। একটা ছোট দোকান ভাড়া নিয়েছেন। একদিন তিনি দোকানে বসে আছেন। এমন সময় একজন মানুষ এসে হাজির। চেহারা দেখে মনে হচ্ছে অনেক দুশ্চিন্তায় আছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুমুসসালাম। বলুন, কি সেবা করতে পারি? আমার নাম আহমদ। আমি একটা গার্মেন্টসে কাজ করি। গত সপ্তাহে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। কিন্তু আমার কাছে এত টাকা নেই। আব্দুল করিমের মনে পড়ে গেল তার নিজের অসহায় দিনগুলোর কথা। কত টাকা লাগবে? 500 দিরহাম। আব্দুল করিম তার টাকার হিসাব করলেন। তার কাছে আছে 700 দিরহাম। তিনি দ্বিধা না করে 500 দিরহাম আহমদের হাতে দিয়ে দিলেন। এই নিন। আহমদ অবাক। এটা কি করছেন? আমি তো আপনার পরিচিত লোকও না। আল্লাহর বান্দাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আপনার মায়ের জন্য দোয়া করবেন। আহমদ কেঁদে ফেললেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। অষ্টম অধ্যায়, হরত আলী এর ইনসাফের গল্প। সেদিন রাতে ইমাম সাহেব আব্দুল করিমের কাছে শুনলেন আহমদের সাহায্যের কথা। সুবহানাল্লাহ! আল্লাহ আপনার হৃদয়ে রহমত ভরে দিয়েছেন। এই ঘটনা আমার মনে করিয়ে দিল হরত আলী এর একটা ঘটনা। কি ঘটনা? হরত আলী যখন খলিফা ছিলেন, একদিন তিনি আদালতে বিচার করছিলেন। সেখানে একটা মামলা এলো। একজন ইহুদি অভিযোগ করেছে যে খলিফা আলী তার বর্ম চুরি করেছেন। কি আশ্চর্য! খলিফার বিরুদ্ধে চুরির অভিযোগ? হ্যাঁ। কিন্তু হরত আলী কি করলেন? তিনি সাধারণ একজন বিবাদীর মতো আদালতে দাঁড়ালেন। বিচারক কাজী শুরাইহ ছিলেন তারই নিযুক্ত করা। কিন্তু তিনি খলিফাকে সাধারণ একজন বিবাদীর মতোই আচরণ করলেন। বিচারক বললেন, আলী, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই বর্মটা তোমার? আলী বললেন, হ্যাঁ, আমার ছেলে হাসান এবং আমার গোলাম কানবার সাক্ষ্য দিতে পারবে। বিচারক বললেন, না, এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ছেলে বাবার পক্ষে এবং গোলাম মনিবের পক্ষে সাক্ষ্য দিতে পারে না। ফলে আলী মামলায় হেরে গেলেন। বর্মটা ইহুদির কাছেই থেকে গেল। কিন্তু এই ঘটনা দেখে ইহুদি এতই অভিভূত হয়ে গেল যে সে সাথে সাথেই ইসলাম গ্রহণ করল আর স্বীকার করল যে বর্মটা সত্যিই আলী এর। সে বলল, যে ধর্মের খলিফা নিজের বিরুদ্ধে আনিত মামলায় সাধারণ মানুষের মতো দাঁড়ায়, সে ধর্ম অবশ্যই সত্য। আব্দুল করিম মুগ্ধ হয়ে শুনলেন। এটাই তো ন্যায় বিচার। হ্যাঁ, ইসলাম ইনসাফের ধর্ম। ধনী গরিব, শাসক প্রজা সবার জন্য একই আইন। নবম অধ্যায়, আরেকটি পরীক্ষা। 6 মাস কেটে গেছে। আব্দুল করিমের ব্যবসা বেশ ভালোভাবেই চলছে। তিনি এখন একটু আরামায়েশের জীবন যাপন করতে পারছেন। একটা ভালো বাড়িও ভাড়া নিয়েছেন।
কিন্তু হঠাৎ একদিন বিপদ এল। তার প্রধান সাপ্লায়ার, যার কাছ থেকে তিনি খেজুর খোরমা কিনতেন, সে হঠাৎ দেউলিয়া হয়ে গেল। তার কাছে আব্দুল করিমের ১৫০০ দিরহাম পাওনা ছিল। আব্দুল করিম ব্যাকুল হয়ে গেলেন। এই টাকা না পেলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তিনি সাপ্লায়ারের বাড়িতে গেলেন। দেখলেন সে সত্যিই দেউলিয়া। তার স্ত্রী বাচ্চারা কাঁদছে। সে নিজেও কাঁদছে। ভাই, আমি জানি আপনার পাওনা আছে, কিন্তু আমার কাছে এখন কিছু নেই। আমার ব্যবসা শেষ হয়ে গেছে গু। আব্দুল করিম দেখলেন এই মানুষটি সত্যি সত্যই অসহায়। তার মনে পড়ল নিজের কষ্টের দিনগুলোর কথা। ঠিক আছে ভাই, আপনি দুশ্চিন্তা করবেন না। টাকার কথা ভুলে যান। আল্লাহ যখন চাইবেন তখন দেবেন গু। সাপ্লায়ার অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি কোনো দেউলিয়া ব্যক্তিকে অবকাশ দেয়া, আল্লাহ তাকে তার প্রতিটি দিনের জন্য সৎকার সোয়াব দেবেন। ১০ম অধ্যায়, হযরত আবু দাহদাহ এর আত্মত্যাগের গল্প। সেদিন রাতে আব্দুল করিম ইমাম সাহেবকে সব কথা বললেন। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার! আপনার এই কাজ আমার মনে করিয়ে দিল হযরত আবু দাহদাহ এর গল্প। হযরত আবু দাহদাহ মদিনার একজন সাহাবী ছিলেন। তার ছিল বিরাট একটা খেজুর বাগান। একদিন কোরআনের একটি আয়াত নাজিল হল, তোমরা যা ভালোবাসো তা থেকে খরচ না করা পর্যন্ত তোমরা পুণ্য লাভ করতে পারবে না। এই আয়াত শুনেই হযরত আবু দাহদাহ রাসূলুল্লাহ শাহ এর কাছে গেলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ হল আমার খেজুর বাগান। আমি সেটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। রাসূলুল্লাহ শাহ বললেন, আবু দাহদাহ, তোমার জন্য জান্নাতে এরকম অনেক বাগান আছে। এরপর হযরত আবু দাহদাহ বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললেন, আমরা বাগান ছেড়ে চলে যাব। আমি সেটা দান করে দিয়েছি। তার স্ত্রী বললেন, কি সুন্দর কেনাবেচা! দুনিয়ার একটা বাগানের বিনিময়ে জান্নাতে অনেক বাগান। এভাবে তারা নিঃস্ব হয়ে গেলেন, কিন্তু আল্লাহর কাছে ধনী হয়ে গেলেন গু। আব্দুল করিম গভীর চিন্তায় পড়লেন। ইমাম সাহেব, এরকম ত্যাগ করার শক্তি আমার আছে কিনা জানি না গে। শক্তি আল্লাহ দেবেন আব্দুল করিম। যখন কেউ আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দেন গু। একাদশ অধ্যায়, আল্লাহর অপ্রত্যাশিত রহমত। হঠাৎ একদিন আব্দুল করিমের কাছে একটা চিঠি এল। চিঠিটা এসেছে দূরের এক শহর থেকে। তার এক চাচাতো ভাই লিখেছেন। চিঠিতে লেখা, প্রিয় আব্দুল করিম, তোমার বাবার একটা পুরানো জমি এখানে ছিল। আমরা সেটা বিক্রি করেছি। তোমার অংশ ১০,০০০ দিরহাম। টাকাটা পাঠিয়ে দিচ্ছি গু। আব্দুল করিম অবাক। তিনি তো জানতেনই না যে তার বাবার এরকম কোনো সম্পত্তি ছিল। সুবহানাল্লাহ, তিনি মনে মনে বললেন, আল্লাহ যখন দিতে চান কোত্থেকে দেন কেউ জানে না গি। এই টাকা পেয়ে তিনি তার ব্যবসা আরও বড় করলেন। এখন তিনি খেজুর খোরমার পাশাপাশি বিভিন্ন ধরনের শুকনো ফল বিক্রি করেন। কিন্তু তিনি ভুলেন না যে এই সব আল্লাহর রহমত। প্রতি মাসে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করেন। দ্বাদশ অধ্যায়, হযরত বিলাল এর ত্যাগের গল্প। একদিন মসজিদে এক তরুণ যুবক এসেছে। সে বল যে সে ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু তার পরিবার তাকে ভয় দেখাচ্ছে। ইমাম সাহেব তাকে হযরত বিলাল এর গল্প শোনালেন। বিলাল ছিলেন একজন দাস। তিনি ইসলাম গ্রহণ করার পর তার মনিব উমাইজা ইবনে খালাফ তাকে কঠিন শাস্তি দিতে শুরু করল। দুপুরের প্রচণ্ড গরমে তাকে মক্কার উত্তপ্ত বালুর উপর শুইয়ে বুকের উপর বিরাট পাথর চাপা দিত। তারপর বলত, লাতুজ্জার নাম নাও, না হলে মেরে ফেলব। কিন্তু বিলাল কি বলতেন? আহাদ, আহাদ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই অত্যাচার সহ্য করতে না পেরে হযরত আবু বকর বিলাল কে কিনে নিয়ে স্বাধীন করে দিলেন গু। পরবর্তীতে বিলাল হলেন ইসলামের প্রথম মুজাজ্জিন। মক্কা বিজয়ের দিন তিনিই কাবা ঘরের উপর দাঁড়িয়ে আজান দিয়েছিলেন গু। দেখুন আল্লাহ কিভাবে তাকে সম্মানিত করেছেন। যে মানুষ একসময় দাস ছিল সে হয়ে গেল রাসূলুল্লাহ শাহ এর প্রিয় সাহাবী গু। তরুণটি অনুপ্রাণিত হয়ে বলল, আমি ইসলাম গ্রহণ করব। যা হওয়ার হবে গু। ত্রয়োদশ অধ্যায়, এক এতিমের সাহায্য। ১ বছর কেটে গেছে।
আব্দুল করিমের জীবন এখন স্থিতিশীল। তার ব্যবসা ভালো চলছে। নিয়মিত নামাজ পড়ছেন। মানুষদের সাহায্য করছেন। একদিন তিনি দোকানে বসে আছেন। একটা ছোট্ট মেয়ে এসে হাজির। বয়স হবে ৮ বছর। ছেঁড়া কাপড় পরা। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। চাচা, আপনি কি একটু খেজুর দিতে পারবেন? আমার মা অনেক দিন ধরে অসুস্থ। কিছু খেতে পারছে না গি। আব্দুল করিমের হৃদয় নরম হয়ে গেল। তোমার বাবা কোথায়? বাবা মারা গেছেন চাচা। এখন শুধু আমি আর মা গু। আব্দুল করিম একটা বড় ব্যাগ ভর্তি করে খেজুর, খোরমা দিলেন। তারপর কিছু টাকাও দিলেন। তোমার মায়ের জন্য ওষুধ কিনবে। আর প্রতিদিন এসো, তোমার জন্য খাবার থাকবে গু। মেয়েটি কেঁদে ফেল। আল্লাহ আপনার মঙ্গল করুন চাচা গু। এরপর থেকে প্রতিদিন মেয়েটি আসত। আব্দুল করিম তাকে খাবার দিতেন। একদিন জানতে পারলেন যে মেয়েটির মা মারা গেছেন। আব্দুল করিম সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটির দায়িত্ব নেবেন। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি একাই থাকতেন। এখন মেয়েটি তার সাথে থাকবে। 14 অধ্যায় হরত উমর রা এর ন্যাজবিচারের গল্প। মেয়েটির নাম ফাতেমা। সে এখন আব্দুল করিমের সাথে থাকে। আব্দুল করিম তাকে দেখেন নিজের মেয়ের মতো। একদিন ফাতেমা জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন আমার দেখাশোনা করেন? আমি তো আপনার মেয়ে না গি। আব্দুল করিম তাকে কোলে নিয়ে বললেন, বেটি, ইসলামের সব মুসলমান ভাইবোন। এতিমদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব। তারপর তিনি তাকে হরত উমর রা এর একটি গল্প বললেন। একবার হরত উমর রা রাতে মদিনার রাস্তায় ঘুরতে বের হয়েছিলেন। হঠাৎ তিনি একটা ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনলেন। তিনি দরজায় টোকা দিলেন। একজন মহিলা দরজা খুলল। উমর রা জিজ্ঞেস করলেন, বাচ্চারা কাঁদছে কেন? মহিলা বলল, তারা ক্ষুধার্ত। কিন্তু আমার কাছে খাবার নেই। উমর রা সাথে সাথে বাইতুল মাল থেকে খাবার এনে দিলেন। শুধু তাই নয়, নিজ হাতে রান্না করে বাচ্চাদের খাওয়ালেন গু। তারপর তিনি বললেন, আমার দায়িত্ব ছিল তোমাদের দেখাশোনা করা। আমি অবহেলা করেছি। আল্লাহর কাছে মাফ চাইব। এই ছিল আমাদের খলিফার চরিত্র। তিনি নিজেকে প্রজাদের সেবক মনে করতেন গু। ফাতেমা বুঝতে পারল, তাহলে আপনিও তাই করছেন গু। হ্যাঁ বেটি। আল্লাহ আমাদের দিয়েছেন অন্যদের সেবা করার জন্য গু। 15 অধ্যায় বিপদে মুসলিমদের একটা। 2 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবন এখন সুন্দরভাবে সাজানো। ফাতেমা এখন স্কুলে যায়। পড়াশোনা করে। আব্দুল করিমের ব্যবসাও ভালো চলছে। কিন্তু একদিন শহরে খারাপ খবর এল। প্রতিবেশী এক দেশ থেকে শত্রুরা আক্রমণ করেছে। অনেক মুসলমান পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। ইমাম সাহেব মসজিদে সবাইকে ডাকলেন। ভাইয়েরা, আমাদের দিনী ভাইয়েরা বিপদে পড়েছেন। আমাদের তাদের সাহায্য করতে হবে। রাসূলুল্লাহ শাহ বলেছেন, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক ইমারতের ইটের মতো। একটি আরেকটিকে শক্তিশালী করে। আব্দুল করিম সাথে সাথে 1000 দিরহাম দান করলেন। অন্য মুসলিরাও সাধ্যমতো দান করলেন। শুধু তাই নয়, তিনি তার বাড়িতে একটি পরিবারকে থাকার জায়গা দিলেন। সেই পরিবারে ছিল এক বৃদ্ধ, তার স্ত্রী আর 2টি ছোট্ট নাতি। ফাতেমা প্রথমে একটু অস্বস্তি বোধ করল। কিন্তু আব্দুল করিম তাকে বুঝিয়ে বললেন, বেটি, তুমিও তো একসময় অসহায় ছিলে। আমি তোমাকে সাহায্য করেছিলাম। এখন আমাদের দায়িত্ব এই পরিবারকে সাহায্য করা। 16 অধ্যায় হরত আনাস রা এর সেবার গল্প। নতুন পরিবারের সাথে থাকতে থাকতে আব্দুল করিম অনেক কিছু শিখলেন। বৃদ্ধ লোকটির নাম আবু ইউসুফ। তিনি অনেক জ্ঞানী ছিলেন। একদিন আবু ইউসুফ আব্দুল করিমকে বললেন, আপনার সেবা দেখে আমার মনে পড়ে যায় হরত আনাস রা এর কথা। কেন? আনাস রা 10 বছর ধরে রাসূলুল্লাহ শাহ এর সেবা করেছিলেন। তিনি বলতেন, 10 বছরে রাসূলুল্লাহ শাহ আমাকে একবারও ধমক দেননি। কোনো কাজ করতে দেরি হলে বলেননি কেন দেরি করলাম। কোনো কাজ না করে থাকলে বলেননি কেন করলাম না। একবার আনাস রা রাসূলুল্লাহ শাহ এর একটা কাজ করতে গিয়ে পথে বাচ্চাদের খেলা দেখে দেরি করে ফেললেন। রাসূলুল্লাহ শাহ খুঁজতে খুঁজতে তাকে পেয়ে শুধু হেসে বললেন, আনাস, তুমি যেটা বলে পাঠিয়েছিলাম সেটা করেছ? আনাস রা
লজ্জিত হয়ে বললেন, এখনই করছি ইয়া রাসূলাল্লাহ। এই ছিল আমাদের নবীর চরিত্র। তিনি কখনো কঠোর ভাষা ব্যবহার করতেন না। আব্দুল করিম বুঝতে পারলেন, সেবা করার অর্থ শুধু টাকাপয়সা দেওয়া নয়, ভালো ব্যবহার করাও সেবার অংশ। সপ্তদশ অধ্যায়, তাওবার শক্তি। ৩ বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবনে অনেক পরিবর্তন এসেছে। তিনি এখন একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার চেয়ে বড় কথা, তিনি একজন ভালো মুসলমান হয়েছেন। একদিন তিনি নিজের অতীতের কথা ভাবছিলেন। মনে পড়ল, একসময় তিনি ব্যবসায় অসৎ উপায় অবলম্বন করতেন। মিথ্যা কথা বলতেন, সুদের কারবার করতেন। তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, ইমাম সাহেব, আমার অতীতের গোনাহগুলোর জন্য আমি খুব অনুশোচনা করি। কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব? ইমাম সাহেব বললেন, আল্লাহর রহমত অসীম। তিনি বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ মাফ করে দেবেন। আপনি মনে করেন কাব ইবনে মালিকের গল্প? আব্দুল করিম মাথা নেড়ে জানালেন যে তিনি জানেন না। তাবুক যুদ্ধে ৩ জন সাহাবী না গিয়ে মদিনায় রয়ে গেলেন। তার মধ্যে একজন ছিলেন কাব ইবনে মালিক। তারা মিথ্যা অজুহাত দেননি, সত্য কথাই বলেছিলেন। রাসূলুল্লাহ শাহ তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। পুরো মুসলিম সমাজ তাদের বয়কট করল। ৫০ দিন পর আল্লাহ তাদের তাওবা কবুল করলেন। দেখুন, এত বড় ভুলের পরও আল্লাহ ক্ষমা করেছিলেন। আপনি শুধু আন্তরিকভাবে তাওবা করুন, আর যাদের হক নষ্ট করেছেন তাদের হক ফিরিয়ে দিন। অষ্টাদশ অধ্যায়, হজের প্রস্তুতি। আরও ২ বছর কেটে গেছে। আব্দুল করিম এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার কয়েকটি দোকান আছে। ফাতেমা এখন বড় হয়েছে, ভালো লেখাপড়া শিখেছে। আব্দুল করিম ভাবলেন, এবার হজ করার সময় হয়েছে। তিনি সামর্থ্যবান, সুস্বাস্থ্যের অধিকারী। আল্লাহ তাকে হজ করার তৌফিক দিয়েছেন। তিনি ইমাম সাহেবের সাথে পরামর্শ করলেন। ইমাম সাহেব খুশি হলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হজের তৌফিক দিয়েছেন। হজ হল ইসলামের ৫টি স্তম্ভের একটি। হজ সম্পর্কে আপনাকে একটি হাদিস বলি। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল কথাবার্তা ও পাপাচার থেকে বিরত রইল, সে এমনভাবে ফিরে আসবে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল, অর্থাৎ নিষ্পাপ হয়ে ফিরবে। আব্দুল করিম হজের প্রস্তুতি শুরু করলেন। প্রথমে তিনি সবার কাছে ক্ষমা চাইলেন। যাদের সাথে তার কোনো বিরোধ ছিল তাদের সাথে মিটমাট করলেন। তারপর তিনি তার ব্যবসার ভার এক বিশ্বস্ত লোকের উপর ছেড়ে দিলেন। ফাতেমাকে একটি ভালো পরিবারের কাছে রেখে গেলেন। ৪৯ অধ্যায়, মক্কায় পৌঁছানো। দীর্ঘ সফরের পর আব্দুল করিম পৌঁছলেন মক্কায়। কাবাঘর দেখে তার চোখে জল এসে গেল। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। হাজির, হে আল্লাহ, আমি হাজির। হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। এই তালবিয়া পড়তে পড়তে তিনি কাবা ঘরের দিকে এগিয়ে গেলেন। হাজার হাজার মুসলমান এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। আরব, অনারব, কালো, সাদা, ধনী, গরিব, সবাই একই পোশাক পরে আছেন। ২টি সাদা কাপড়। এখানে কোনো ভেদাভেদ নেই। আব্দুল করিমের মনে পড়ল হযরত ইব্রাহিম এর কথা। তিনিই তো এই ঘর নির্মাণ করেছিলেন। তার ছেলে ইসমাইল সাহায্য করেছিলেন। তাওয়াফ শুরু কর। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে ৭ বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই ৩টা গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে।
একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল।
জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুলকে গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল।
তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হল তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না গে। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল।
সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল চট্টগ্রাম পৌঁছে কি হবে। করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন।
স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন উ। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু উ। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই উ। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো উ। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম ঘ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল উ। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গি। সোহেল ভাবল। 2,000 টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের।
বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত।
তুমি হাল ছেড়ো না, সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। এক সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল, কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এল। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল, তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল, সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়।
ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বস। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এল। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে।
মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া ৫,০০০, বাজার ৩,০০০, বিদ্যুৎ গ্যাস ১,০০০, মায়ের জন্য ৫,০০০, মিনার কলেজের খরচ ১,০০০-২,১। মোট প্রায় ১৪,০০০ টাকা। বাঁচত মাত্র ১,০০০ খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে ৩ দিন ২ ঘণ্টা করে। এতে মাসে আরও ৩,০০০ টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে ২,০০০ টাকা আয়। এভাবে কেটে গেল ৬ মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি ২ বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও ১ বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা ১০তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় ১০ জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। ১৫,০০০ থেকে ১০,০০০। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। ১০,০০০ টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো ১৪,০০০ টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও ২টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে ২,০০০ টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে ১,৫০০ টাকা। মিনাও ৩ জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০। কঠিন সময় ছিল। সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০ বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে ১ দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র ৬ মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল।
করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস।
একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নীল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন ৩ জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। ৫ তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় ৫ লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে ১০ জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। ৯ মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা ১ মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ৩ রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। ৫ বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় ৩০ জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা ৮ তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন ৪ বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব